সূর্যের আলোক ছটা ছড়িয়ে পড়েছে চারপাশে, হয়েছে নতুন অরুণোদয়। নীলগিরি জঙ্গলের মাঝের পুরনো রাস্তায় জমেছে উৎসুক জনতার ভিড়। রাস্তার মাঝখানটায় মিলেছে এক মাথাবিহীন ক্ষতবিক্ষত লাশ, শরীরে নানা আঁচড়ের দাগ। সহকারী ওসি নিলয় লাশটাকে পর্যবেক্ষণ করে উঠে দাঁড়ালো। লাশটার পকেটে মিলেছে একটা আইডি কার্ড। রাহাত, সিনিয়র ইনভেস্টিগেটর, পিবিআই। নিলয় লাশটার দিকে তাকালো। কি করুণ মৃত্যু। মুখের রুমাল চেপে সে কয়েকজন কনস্টেবলকে বলল লাশটাকে ঢেকে স্ট্রেচারে নিয়ে রাস্তার পাশে রাখতে। এভাবে পড়ে থাকলে এটি যে কারো মানসিক সমস্যার কারণ হতে পারে। তার স্যার নিজেও এখানে আসার সাহস পাননি। প্রাণপ্রিয় বন্ধুর এমন ক্ষতবিক্ষত লাশ তিনিও সহ্য করতে পারতেন না। কনস্টেবলরা লাশটা নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত। নিলয়ের কানে ভেসে এলো গ্রামবাসীদের কিছু কথা। গ্রামবাসীরা সন্দেহ করছে পুরনো বাড়িটার লোকেরাই এই মানুষটাকে মেরেছে। তারা নাকি নর খাদক। নিলয় সামনে তাকালো। 10-12 হাত দূরেই এক পরিত্যক্ত পাকা বাড়ি। এই ঘন জঙ্গলের মাঝে এটা ছাড়া আর অন্য কোনো বস্তি নেই। নিলয় সিদ্ধান্ত নিল সেই বাড়িটিকে কথা বলার। সে তার সাথে অতিরিক্ত 2 জন কনস্টেবলকে নিয়ে পুরনো বাড়িটার দিকে এগিয়ে গেল। লাশটাকে এনে রাস্তার পাশের কাঁচা মাটিতে রাখলো বাকি কনস্টেবলরা। সাদা কাপড় থেকে লাশের হাত বের হয়ে ঝুলছে। হাতের কবজিতে সেই কালো ঘড়ি। দিদি যেন পাথর হয়ে যায়। তার চোখ দুটো বিস্ফারিত। কেউ সত্যিই তাকে মেরে ফেলেছে? দিদি নিজেকে সামলাতে পারেনি। জ্ঞান হারিয়ে সে ঢলে পড়ল তানিয়ার উপর। দিদি, দিদি কি হয়েছে তোমার? দিদি। দিদিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল তানিয়া, মুস্কান সহ আরও কিছু উৎসুক গ্রামবাসী। কানিজের সেদিকে কোনো খেয়াল নেই। তার দৃষ্টি নিবদ্ধ পুলিশগুলোর দিকে। তারা ওই বাড়িটার দিকে কেন যাচ্ছে? আঙ্গিনা পেরিয়ে বারান্দায় উঠল নিলয়, সাথে বাকি 2 জন কনস্টেবল। বাড়িটার দশা ভগ্ন প্রায়। জরাজীর্ণ ইটের দেওয়াল যেন যে কোনো সময় ভেঙে পড়তে পারে। নিলয় আশেপাশে তাকালো। আঙ্গিনার এক কোণে কাল রাতে হওয়া বৃষ্টির পানি জমে আছে। নিলয় সামনে ফিরে দরজায় কড়া নাড়ল। কেউ আছেন? দরজা খুলুন, আমরা পুলিশ। বার 2 কড়া নাড়ার পর ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে এলেন এক বৃদ্ধ, হাতে লাঠি। কারা তোমরা? আপনার বাসায় আর কে কে আছে তাদের ডাকুন, আমরা তাদের সাথে কথা বলবো। জি, আমার বাসায় তোমার কেউ নাই, আমি একলাই থাকি। আপনার বাড়ির সামনের রাস্তায় যে ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে তা জানেন? এত লোক সমাগম সেখানে, আর আপনি ঘরে দরজায় এঁটে বসে আছেন। কাকে বাঁচানোর চেষ্টা করছেন আপনি? কে যে বলেন স্যার, আমার ঘরে কেউ নাই, আমি একলাই থাকি। বুড়া মানুষ, তাই ভিড় ভাট্টা দেখে যাই নাই। বেরিয়ে আসুন, আমরা ঘর তল্লাশি করব। যদি কাউকে না আশ্রয় দিয়ে থাকেন তবে আমাদের এই সিদ্ধান্তে আপনার অসম্মতি জানানোর কোনো কারণ দেখছি না। কি তাই তো? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। চুপচাপ বেরিয়ে এসে দাঁড়ালেন নিলয়ের পাশে। তোমরা 2 জন ভিতরে যাও, সন্দেহজনক কিছু পেলে আমাকে ডাকবে। কনস্টেবল রহিম আর মালিক ভেতরে চলে যায়। নিলয় ঘাড় ঘুরিয়ে পেছনে দাঁড়ানো বৃদ্ধকে এক পলক দেখল। তারপর তাকালো দূরের জনসমাগমের দিকে। সেখান থেকে হঠাৎ কিছু লোকের হই হুল্লোড় শোনা গেল। নিলয় দূরের সেই পরিস্থিতি এখান থেকে পর্যবেক্ষণ করার চেষ্টা করলো। হঠাৎ আবার কি হলো সেখানে? স্যার দেন তো, এই দা কে? পেছন থেকে বৃদ্ধের আওয়াজ শুনতে পেয়ে নিলয় পেছনে ফিরল। অমনি এক গুচ্ছ বালু এসে পড়ল তার চোখে। মুহূর্তেই চোখে হাত দিয়ে চিৎকার করে উঠল সে।
বৃদ্ধ লাঠি উঠিয়ে সজোরে আঘাত করল নিলয়ের পায়ে। নিলয় তাল সামলাতে না পেরে বসে পড়ল মাটিতে। বৃদ্ধ দৌড়ে বারান্দা থেকে নেমে প্রাচীরে ভাঙা অংশ দিয়ে বেরিয়ে পড়ল। মুহূর্তে পালিয়ে গেল জঙ্গলের গভীরে। ভেতরে দুজন কনস্টেবল খোঁজাখুঁজি করছে। পরপর দুটো রুম খুঁজে তারা কিছুই পেল না। দিনের আলো রুমগুলোতে আসছে না। দিনের বেলাতেও ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। দুজন এবার প্রবেশ করল তৃতীয় তথা শেষ রুমটায়। বোটকা একটা গন্ধ এসে লাগলো তাদের নাকে। কি বিচ্ছিরি, যেন পচা গলা কোনো প্রাণী কতদিন থেকে পড়ে আছে এই ঘরে। ঘরে একটা খাট ও আলমারি ছাড়া কিছুই নেই। রহিম এগিয়ে গেল খাটের দিকে। সে খাটের নিচে কিছু আছে কি না তা দেখতে লাগলো। এদিকে মালেক আকর্ষিত আলমারির দিকে। এত সুনিপুণ কারুকার্য, এত সুন্দর পলিশ করা, এ তো বেশ দামি আলমারি। কিন্তু এই ভাঙা বাড়িতে এটা কি করে আসলো? কৌতূহলবশত মালেক আলমারির দরজা টেনে খুলল। ভেতরে টর্চের আলো ফেলতেই তার চক্ষু যেন চরক গাছ। এ তো এক গোপন কুঠুরির রাস্তা। রহিম, রহিম, এই দিকে আয়। রহিম সহ মালেক সে গোপন কুঠুরিতে প্রবেশ করল। এবার নাকে মুখে হাত দিয়ে তারা আর পারল না। বোটকা গন্ধটা এই গোপন ঘর থেকেই আসছিল। টর্চের আলো চারপাশে ফেলতেই তাদের চোখে পড়ল মাথার খুলি, দেওয়ালে ঝুলানো কয়েকটা পুতুল। টর্চের আলো মাঝখানে মেঝেতে পড়তেই তারা যেন চমকে উঠল। বিভৎস এক কাটা মাথা তাদের দিকে তাকিয়ে আছে। বেশ অনেকক্ষণ হলো। বাড়িটায় পুলিশরা গিয়েছে, কিন্তু বের হয়নি। এতক্ষণ ধরে কি করছে তারা? কোনো সমস্যা হলো না তো আবার? হঠাৎ কানিজের ফোন বেজে উঠল। সে চারপাশ তাকিয়ে লোকজন থেকে কিছুটা সামনে চলে আসে। ফোন রিসিভ করে কানে তুলে, আপনি আপনি ঠিক আছেন? কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ, এদিকে সব ঠিকঠাক আছে, ওরা কিছু ধরতে পারেনি। কি বলছেন? আপনি পালাতে গেলেন কেন? আচ্ছা ঠিক আছে, আপাতত কয়েকটা দিন আড়ালে থাকুন, আমি এদিকটা সামলে নেব। সাবধানে থাকবেন। আমি খুব দ্রুতই বাক্সটা নিয়ে আপনার সাথে দেখা করব। নাভিন পায়চারি থামিয়ে বিছানায় বসল। খালুর বাড়িতে এসেছিল রাহাতের সাথে দেখা করতে, আর এসেই সে কিনা দেখতে পেল রাহাতের মাথাবিহীন লাশ। অথচ কাল রাতেও রাহাতের সাথে তার কথা হয়েছে। এক রাতের মধ্যে এমন কি হয়ে গেল? রাহাতকে কারা মারল? পাশের ঘর থেকে রাহাতের বাবার আর্তনাদ ভেসে আসছে। তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। নিপাকে পাশের বাড়ির লোকজন নিয়ে গেছে তাদের বাসায়। হঠাৎ অতিথি হয়ে এসে বেশ বিব্রতকর পরিস্থিতিতেই যেন পড়তে হলো নাভিনকে। রাহাতের জন্য খারাপ লাগছে তার। জল জ্যান্ত একটা মানুষ এক রাতের মধ্যেই এমন নির্মমতার শিকার হলো কিভাবে? আচ্ছা, এটা কি অন্য কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট? সে জানে তার খালু গ্রামের চেয়ারম্যান পদের জন্য বেশ কয়েকবার রাজনীতির মাঠে পদার্পণ করেছেন। নানান ধরনের লোকের সাথে ওঠা বসা। স্বভাবতই তার শত্রু সংখ্যাও নিহাত বেড়েছে, বই কমেনি। রাহাতের এই অবস্থার পেছনে কি তবে তেমন কারো হাত রয়েছে? রাহাতের এই নির্মমতার জন্য তার বাবার রাজনৈতিক পরিচয়টা কি দায়ী নয় তো? দীর্ঘ শ্বাস ফেলল নাভিন। পেছনের ঘটনা যাই হোক, পর্দা উন্মোচন না করে তা চিরকাল অজানা হয়েই থেকে যাবে, যেমনটা হয়েছিল রাহাতের মায়ের ক্ষেত্রেও। উঠে দাঁড়ালো নাভিন। অন্য সব চিন্তা ফেলে বর্তমানে তার খালুর কাছে যাওয়া প্রয়োজন। বাড়িতে নাভিন ছাড়া আর কেউ নেই তার খালুকে সান্ত্বনা দেবার জন্য। আপাতত পরিস্থিতি স্বাভাবিক করাকেই প্রাধান্য দিতে চাইল সে। ঝুম বৃষ্টি। দিনাজপুর রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্ম 1-এ মানুষের যাতায়াত কমেছে। কিছু মানুষ দাঁড়িয়ে আছে পরবর্তী ট্রেনের জন্য। তাদের মাঝে ছাতা হাতে অপেক্ষামান দিতি বারংবার হাত ঘড়ি উঠিয়ে সময় দেখছে। আজকেও ট্রেন লেট করেছে। সময় মতো উঠতে না পারলে তখন তো পরীক্ষাটাই দেওয়া হবে না তার। একরাশ হতাশা যেন ঘিরে ধরল দিতিকে। আকাশে খানিকক্ষণ পর পর বিজলি চমকাচ্ছে।
বেশ কিছুক্ষণ পর হুইসেল বাজিয়ে সীমান্ত এক্সপ্রেস প্রবেশ করল প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। দিথির মাঝে যেন আবারও প্রাণ সঞ্চার হলো। যাক, ট্রেনটা খুব বেশি লেট করেনি। গুটি কয়েক যাত্রী নেমে যায়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা দিথিসহ আরও কিছু যাত্রী ট্রেনটায় উঠে পড়ে। জানলার পাশে 31 নম্বর সিটে গিয়ে বসল দিথি। এখান থেকে প্ল্যাটফর্ম নাম্বার 1 বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। একটু আগে সে যেখানে দাঁড়িয়েছিল সেটাও এখান থেকে দৃশ্যমান। ট্রেন আর কয়েক মিনিটের মধ্যেই স্টেশন ছেড়ে যাবে। বৃষ্টির প্রকোপ কিছুটা কমেছে। ভেতরটায় ঠান্ডা হাওয়া প্রবেশ করানোর জন্য দিথি জানলার কাচ উপরে তুলে দিল। কি বিশুদ্ধ আবহ, মন ভালো করে দেওয়ার জন্য যা পর্যাপ্ত। হঠাৎ দিথির চোখ পড়ল প্ল্যাটফর্মের ছাউনির নিচের আসনগুলোতে বসে থাকা এক যুবকের দিকে। যুবকটি এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। দিথি বিষয়টাকে পরবর্তীতে তেমন পাত্তা দেয়নি। সে আগ্রহ নিয়ে ট্রেনের জানলা দিয়ে আশপাশে মাথা ঘুরিয়ে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ হলো ট্রেনটা ছাড়ছে না। দিতির কৌতূহল সেদিক থেকে আবার ঘুরে গেল সেই যুবকটির দিকে। যুবকটির দৃষ্টি এখনো তার দিকেই নিবদ্ধ। ছেলেটা কে? তাকে কি এর আগে কোথাও দেখেছিল সে? ট্রেনটি চলতে শুরু করে। প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছে কামরাগুলো। দিথি আর চোখে লক্ষ্য করল ছেলেটা ঘাড় ঘুরিয়ে এখনো তার দিকেই তাকিয়ে আছে। হুইসেল বাজিয়ে ট্রেন পূর্ণগতিতে স্টেশন ছেড়ে চলে যায়। বিকাল 5টা। হিম বাতাস বহমান চারিদিকে। বৃষ্টি পরবর্তী এক মেঘময় সৌন্দর্য যেন ঘিরে রেখেছে চারপাশ। দিথি ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে চলেছে। তার মনে আনন্দ। পরীক্ষা বেশ ভালো হয়েছে। ফার্স্ট ডিভিশন এবার ইনশাল্লাহ পেয়ে যাবে সে। ছাউনির অংশটা অতিক্রম করার পর হঠাৎ তার চলার গতি কিছুটা ধীর হয়। আর চোখে সে তাকায় আসনগুলোর দিকে। না, সেই যুবকটি নেই, হয়তো চলে গিয়েছে। ওরকম মেয়েদের দিকে দুই একটা ছেলে তাকাতেই পারে, এ তেমন কিছু না। মনকে বুঝ দিয়ে সে যখন চলার গতি বাড়ালো, অমনি কারো গায়ে ধাক্কা লাগতে লাগতে সে থেমে গেল। সেই যুবকটি তার সামনে দাঁড়িয়ে আছে। সরি আসলে আমি। দিথি ছাতা নামিয়ে বন্ধ করলো। তার মাঝে অস্থিরতা কাজ করছে কিছুটা। আপনি? ছেলেটা আবার এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। হঠাৎ ছেলেটি কিছু একটা এগিয়ে দিল তার দিকে। নিন, আপনি ঘেমে গিয়েছেন। দিথির মন প্রথম দিকে অস্বীকৃতি জানালেও হাত যেন নিজে নিজেই এগিয়ে রুমালটা গ্রহণ করল। দীপান্বিতা, এক নির্মল আলোক রেখা। দিথি চকিতে যুবকের দিকে ফিরে তাকালো। সে কেন জানি কথা দিয়ে প্রতিরোধ করতে পারছে না। হঠাৎ কি এমন হলো তার? কাপো কাপো হাতে দিথি রুমালটা যুবকের দিকে ফিরিয়ে দিল। নিন। ধন্যবাদ রোমালটাকে আমার নিকট বিশেষ করে তোলার জন্য। আপনি কে? আমরা কি কোনোভাবে পূর্ব পরিচিত? হয়তো বা না। আপনার চোখগুলো ভীষণ সুন্দর। আসি। ছেলেটা দিদিকে পাশ কাটিয়ে চলে যায়। আজ অনেক দিন হলো রাহাতের সাথে তার সম্পর্ক ভাঙার, কিন্তু রাহাতকে সে ঘৃণা করতে পারেনি। নিঃস্বার্থভাবে একজনকে আপন করে নিয়ে তাকে আবার কিভাবে পর করে দেওয়া যায়? নোমান কেন মারলো ওকে? ও তো কোনো দোষ করেনি। পুলিশ হিসেবে আসামিকে নিজ হেফাজতে নিতে চেয়েছিল। এটা কি অন্যায়? না, নোমান তোমার রাহাতকে মারেনি। আপু তুমি? আমার সাথে এসো, কিছু কথা বলবো তোমার সাথে। কি কথা আপু? এসোই না, বাকিরা তোমার জন্য অপেক্ষা করছে। মাগরিবের প্রহর শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে। মুসল্লিরা নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরতে শুরু করেছে। সন্ধ্যা নামতে আজ হঠাৎ কারেন্ট চলে যায়। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, মাঝে মাঝে বইছে হিম বাতাস। মোমবাতি হাতে নিয়ে তানিয়া আর দিথি প্রবেশ করলো সাবিনার রুমে। অন্ধকার রুম ধীরে ধীরে মোমবাতির আলোয় আংশিক আলোকিত হলো। সেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল কানিজ।
মুস্কান, সাবিনা আর রাশেদ। অন্য সবার উপস্থিতি স্বাভাবিক হিসেবে দেখলেও রাশেদকে এখানে দেখে দিথি বেশ অবাকই হলো। তানিয়া দিথিকে মোমবাতিটা টেবিলের উপরে রেখে তার জন্য রাখা আসনে গিয়ে বসার ইঙ্গিত দেয়। কানিজ ও সাবিনা আবহাওয়াকে উপভোগ করছে। ভূতের গল্প হলে জমবে বেশ। মুস্কান ফোনে ফেসবুক স্ক্রল করতে ব্যস্ত। রাশেদ পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। কাল সন্ধ্যার খরিদ্দাররা আজ তাকে এই বাসায় কেন আমন্ত্রণ জানালো। একটা বাক্স এনে মোমবাতির পাশটায় রাখলো তানিয়া। সেও গিয়ে বসলো বাকি থাকা আরেকটা আসনে। কিছুক্ষণ নীরবতা, সবাই সবার নিজস্বতায় ব্যস্ত। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর তানিয়া বলে উঠল, মুস্কান, ফোনটা রাখো। জি ম্যাডাম। আমাদের এখানে এভাবে ডাকার কারণ কি? বলছি, সব বলছি। সবাই মোমবাতিটার দিকে নজর দাও। মোমবাতির উপর থেকে একদম নজর সরাবে না। মনে যদি কোনো প্রশ্ন জাগে তাহলে সাথে সাথেই বলে ফেলবে, বুঝেছ? সবাই মাথা নেড়ে সম্মতি প্রদান করলো। তানিয়ার কথা অনুযায়ী সবাই এক দৃষ্টে তাকালো মোমবাতির দিকে। তানিয়া বলতে শুরু করলো, রাশেদ, তুমি প্রতি রাতে এক আজব স্বপ্ন দেখো, তাই না? আপনি আমার নাম জানলেন কেমনি? আমি তোমাদের বিষয়ে অনেক কিছুই জানি। সেই ইল মহান আল্লাহ আমাকে দিয়েছেন। এখন বলো তো, এমন কোনো স্বপ্ন কি তুমি দেখতে যেটা তোমাকে আশ্চর্য করত? না মানে কেমন জানি একটা স্বপ্ন আমি ইদানিং দেখতাছি। 1996 সাল, তাসনুবার সংসার ইত্যাদি। এই স্বপ্নটা তোমরাও দেখো, তাই না দিথি সাবিনা? আপনি জানলেন কি করে? ওই যে বললাম, অনেক কিছুই জানি। তোমাদেরকে এক সুতোয় গেঁথেছে এই স্বপ্ন। তোমরা কি জানো, স্বপ্নে তোমরা যাদেরকে দেখো তারা আর কেউ নয়, তোমরা নিজেরাই। মানে ঠিক বুঝলাম না। স্বপ্নের তাসনুবা দিথির পূর্বজন্ম, সাবিনার পূর্বজন্ম সুমনা, আর রাফি নামে যে ছেলেটা আছে তার পুনর্জন্ম রাশেদ। তোমাদের এক বিশেষ কারণে আবারও জন্ম হয়েছে। এক অশুভ শক্তিকে তোমরা বিনাশ করবে। ও, এই জন্য দিদির কপালে ওই দিন তাসনুবার মতো দাগ ছিল। হ্যাঁ, সেটা ছোট্ট একটা সংকেত ছিল। তোমরা কি জানো কাকে ধ্বংস করার জন্য তোমাদের পুনর্জন্ম হয়েছে? আদ্রিয়া সুফে। নামটা পরিচিত লাগছে। আমি এটা আগেও কোথাও শুনেছি। তোমার দাদি হয়তো তোমাকে বলেছিলেন। তোমাদের কি জানতে ইচ্ছে করছে না কি এই আদ্রিয়া সুফে? এর শক্তি বা কতটুকু? আরে আপনি না বললে আমরা বুঝবো কি করে? আমার কৌতূহল তো বাদ মানছে না, জলদি বলুন। তানিয়া বলতে শুরু করলো, প্রাচীন মিশরীয় সভ্যতার যুগে এক বড় তান্ত্রিক ছিলেন। তার নাম ছিল আদ্রি। তিনি খারাপ শক্তির উপাসনা করতেন। তিনি চেয়েছিলেন তৎকালীন মিশরীয় রাজা দ্বিতীয় ফারাওকে মেরে ফেলে মিশর সহ পুরো বিশ্বে রাজত্ব করতে। তিনি তার সম্পূর্ণ জ্ঞান ব্যবহার করে সব শয়তানি শক্তিকে একত্রিত করে এই আশুভের সৃষ্টি করেছিলেন। এই আশুভে ছিল সব খারাপ শক্তির এক সম্মিলিত রূপ, যার কারণে এটাকে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী খারাপ শক্তি বললেও ভুল হবে না। মিশরীয় রাজা গিজা এই বিষয়ে পরবর্তীতে এক গুপ্তচরের মাধ্যমে জেনে যান এবং এক ভালো তান্ত্রিককে দিয়ে সেই খারাপ তান্ত্রিককে মেরে ফেলেন আর আশুভেকে এক কাচের শিশিতে বন্দি করে আকাশের দিকে এক কামানের মাধ্যমে নিক্ষেপ করে দেন। শেষ হয় আদ্রি আসুভের মিশরীয় অধ্যায়। কিন্তু এটা মিশরে সৃষ্টি হলে এই আনন্দপুরে কিভাবে আসলো? আর সেটা তো সে ভালো তান্ত্রিক বন্দি করে ফেলেন, তাইলে? এই উত্তরটাই এখন পাবে। এই আশুভেকে যখন কামানের মাধ্যমে উপরে নিক্ষেপ করা হয়েছিল তখন সেটা বায়ুমণ্ডলের ভারী এক স্তরে গিয়ে আটকে যায় এবং সেটা বায়ুমণ্ডলের সাথেই ঘুরপাক খেতে থাকে।
সেই কাচের শিশিটার আকার ছিল আমাদের হাতের তালুর সমান। পরবর্তীতে একটা সময় সেই শিশিটা পৃথিবীর এক প্রান্তের বায়ুমণ্ডল থেকে ভাসতে ভাসতে আরেক প্রান্তে চলে আসে এবং এক পর্যায়ে সেটা বায়ুমণ্ডলের নিচের স্তরে নামতে শুরু করে, আর এক সময় বৃষ্টির মাধ্যমে নেমে পড়ে এই আনন্দপুরের নীলগিরি জঙ্গলটায়। তো আশুবে তো বন্দি অবস্থায় ছিল, আর এই গ্রামের কেউ তো জানতও না আশুবের সম্পর্কে। তাহলে তার বন্দিবস্তা কিভাবে ছুটলো বা কে ছুটালো? অনেক অনেক বছর আগে, যখন এই গ্রামে রাজাদের বসবাস ছিল, তখনকার সময়ের কথা এটা। তখন পর্যন্ত ইংরেজরাই ভারতীয় উপমহাদেশে আসেনি, তাই বিভিন্ন জায়গা বিভিন্ন রাজা দ্বারা শাসিত ছিল। এই গ্রামেও এক রাজার বাস ছিল। গ্রামের চোরচোকে যে ভাস্কর্যটা দেখতে পাও এখন, সেটা সেই রাজাই নির্মাণ করেছিলেন। সে রাজার আমলে একদিন রাতে এক কাঠুরে জঙ্গলে গাছ কাটতে যায়। রাজা গাছ কাটা দেখতে পারতেন না, তাই কাঠুরেরা রাতের আধারে গাছ কেটে নিয়ে যেত। তেমনি করে এক রাতে এক কাঠুরে গাছ কাটতে যায়। সে সময় আলোর উৎস ছিল মশাল। সেই মশাল ধরিয়ে কুড়াল দিয়ে গাছ কাটছিল সেই কাঠুরে। হঠাৎ সেই গাছ কাটার জায়গা থেকে কিছুটা দূরে একটা উজ্জ্বল জিনিস তার চোখে পড়ে। জিনিসটা এতটাই উজ্জ্বল ছিল যে তার 10 থেকে 12 হাত দূর থেকেই সে আলোটা দেখতে পেয়েছিল কাঠুরে। কাঠুরে গাছ কাটা রেখে সেদিকটায় যায়, গিয়ে দেখে ঘাসের উপর একটা ছোট্ট কাচের শিশি থেকে সে আলো বের হচ্ছে। সে শিশিটা তুলে নিয়ে কৌতূহলবশত শিশিটার মুখের ছিপিটা খুলে ফেলে। তৎক্ষণাৎ সেই শিশি থেকে সাদা ও কালো ধোঁয়া বের হয়। সাদা ধোঁয়াটা সেই কাঠুরের শরীরে প্রবেশ করে এবং কালো ধোঁয়াটা উপরে উঠে অজানা গন্তব্যে পালিয়ে যায়। সাদা ধোঁয়া আবার কালো ধোঁয়া, দুই রকম জিনিস কিভাবে বের হলো সেই শিশিটা থেকে? মিশরের সেই ভালো তান্ত্রিক কাচের শিশিতে আশুভেকে বন্দি করে তার উপর এক শুভ শক্তির প্রলেপ লাগিয়ে দিয়েছিল। কারণ আশুভে যতক্ষণ না মানুষ রূপে জন্ম নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে বিনাশ করাটা অসম্ভব। তাই তান্ত্রিক তাকে বিনাশ করতে না পেরে বন্দি করতে বাধ্য হয়। আর তান্ত্রিক জানত এই আশুভে একদিন কারো না কারো হাতেই পড়বে, তাই এই ভালো শক্তির প্রলেপ লাগিয়ে দিয়েছিল যাতে আশুভেকে বিনাশ করার প্রক্রিয়া আর পন্থা সেই ভালো শক্তিটার মাধ্যমে একজন মানুষের মস্তিষ্কের ভেতর প্রবেশ করতে পারে। তাই এই শিশির উপরে থাকা ভালো শক্তি মানে শুভ শক্তিটা সেই কাঠুরের শরীরে চলে যায়, আর শিশির ভেতরে থাকা আশুভে কালো ধোঁয়া রূপে উন্মুক্ত হয়ে যায় আকাশে। আইসা, এই আশুবে নামের খারাপ শক্তিটাই কি কোনোভাবে তাসনুবার ওপরে ভর করছিল? না, আসলে ব্যাপারটা ঠিক এভাবে ঘটেনি। আশুভে সে সময় বাতাসে একদম স্বাধীনভাবে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। তার দরকার ছিল কোনো খারাপ তান্ত্রিকের সাহায্য, যে তাকে কোনো মেয়ের মাধ্যমে এই পৃথিবীতে জন্মগ্রহণ করাতে পারবে। তখনকার রাজার আমলে এই গ্রামেও এক খারাপ তান্ত্রিক ছিল। তার কাছে গিয়ে একটা সময় এই আশুভে ধরা দেয় এবং মনোসংযোগের মাধ্যমে সে কি এবং তার জন্ম হলে তান্ত্রিক কি কি সুবিধা পাবে, কতটা লাভবান হবে, সেটাই তান্ত্রিককে বুঝিয়ে দেয়। তান্ত্রিক তখন পরিশেষে রাজি হয় এবং আদ্রি আসুফে তার শক্তির এক ক্ষুদ্র অংশ সে তান্ত্রিকের শরীরেও দিয়ে দেয়। আর এই তান্ত্রিকটাই কিন্তু ছিল তাসনুবার সেই গম্ভীর হয়ে থাকা শ্বশুর। তাসনুবার শ্বশুর? কিন্তু তান্ত্রিকরা তো ছিল রাজার আমলের। সে 1996 সাল পর্যন্ত কিভাবে বেঁচে ছিল? কারণ আশুভে তাকে অমরত্ব প্রদান করেছিল। এর কারণে তার গায়ে সময়ের কোনো প্রভাব পড়ত না। তার গায়ে আঁচড় লাগলে তা আপনা আপনি আবার ঠিক হয়ে যেত। সে বিয়ে করেছিল হনুফা নামের এক অল্প বয়সী মেয়েকে। হনুফাকেও অশুভে অমর করে জিনের রূপ দান করে দিয়েছিল। তারপর তাদের ঘরে আসে এক পুত্র সন্তান, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই পুত্র সন্তানটা হয় শারীরিক প্রতিবন্ধী। আর সেই শারীরিক প্রতিবন্ধী পুত্রটাই ছিল তাসনুবার বর নকিব, অর্থাৎ নোমানের বাবা, তাই না? হ্যাঁ, সেই ছিল নকিব। তখন সময়টা 1988 সাল। সেই তান্ত্রিক হনুফা আর তাদের ছেলে নকিব বাস করত সেই জঙ্গলের রাস্তার পাশের একটা বাড়িতে। সেটাও আশুভে তাদেরকে তৈরি করে দিয়েছিল বসবাসের জন্য।
সে সময় নকিবের পছন্দ হয় গ্রামের সবচেয়ে বড়লোক ও প্রতাপশালী পরিবারের একমাত্র মেয়ে তাসনুবাকে। তাসনুবা তখন ছিল অনেক সুন্দরী, তার রূপে পাগল ছিল গ্রামের প্রত্যেকটা ছেলে। বলা হতো যে এই তাসনুবা নামক হীরাকে যে বিয়ে করবে তার জীবন ধন্য। কিন্তু তাসনুবার ভাগ্যে আর কোনো রাজপুত্তর জুটেনি। আশুভের মাধ্যমে তান্ত্রিক তাসনুবার উপর কালো জাদু করে তাকে বশে নিয়ে আসে আর বিয়ে দিয়ে দেয় তার ছেলের সাথে। তোমাদের সুবিধার্থে সেই তান্ত্রিকটার নামটাও বলে রাখি। তান্ত্রিকের নাম ছিল বাগচি। এইটা আবার কেমন নাম? সে মুসলিম ছিল না, শয়তানের পূজারী হওয়ায় তার এমন অদ্ভুতরে নাম। এদিকে আশুভেকে এই দুনিয়ায় আনার জন্য কোনো এক মেয়ের গর্ভ হয়ে তাকে জন্ম নিয়ে আসতে হতো। তবে যেই সেই সময় আশুভেকে মেয়েদের গর্ভে প্রবেশ করানো যেত না। বছর পর পর একটা নির্দিষ্ট সময় আসত, সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে গর্ভে প্রবেশ করাতে হতো। বাগচি অনেকবার চেষ্টা করেও এই কাজে ব্যর্থ হয়েছিল। নির্দিষ্ট কিছু রাশির মেয়েদের মাধ্যমেই আসলে আশুভের জন্ম সম্ভব ছিল, তাই সে নির্দিষ্ট মেয়ে সময় মতো খুঁজে না পাওয়ার কারণে আশুভের জন্মটা সম্ভব হচ্ছিল না। তারপর এভাবেই একের পর এক সাল চলে যায়, আর আসে 1996 সাল। এই সালটাই ছিল আশুভেকে জন্ম দেওয়ার শেষ সাল। এরপর আশুভে আর কখনোই জন্মগ্রহণ করতে পারবে না এবং তার অস্তিত্ব সংকটে পড়বে। আশুভের গর্ভে বেড়ে উঠতে সময় লাগত 5 মাস, যা কিনা সাধারণ মানুষের বাচ্চার জন্ম সময়ের প্রথম অর্ধেক। তাই বাগচি এমন একটা সময়ের মধ্যে আশুভের জন্ম মেয়ে খুঁজতে হতো যাতে আশুভেকে সেই মেয়ে 1996 সালের ডিসেম্বরে জন্ম দিতে পারে। বাগচি এবার আটগাঁট বেঁধে মাঠে নেমে পড়ে। গ্রামের সব মেয়েদের রাশি নির্ধারণ করতে শুরু করে দেয় এবং একটা পর্যায়ে এক মেয়ের রাশি মিলে যায় আশুভের জন্ম দেওয়ার জন্য উপযোগী সেই মেয়ের সাথে। আর সেই মেয়েটিই ছিল তাসনুবার বান্ধবী লিপি। লিপি? আমার যতদূর মনে পড়ে রাহাতের মায়ের নামও তো লিপি। রাহাত আমায় বলেছিল তার মায়ের মৃত্যু সম্ভবত 1995 থেকে 96 দিকে হয়েছিল। হতে পারে, এই দুজন একই মানুষ। বাগচি পরবর্তীতে লিপিকে অপহরণ করে, তার শরীরে আশুভেকে প্রবেশ করানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত লিপির শরীর আশুভেকে গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না, যার ফলে লিপি তখন মারা যায়। আশুভে লিপির শরীর থেকে সমস্ত রক্ত চুষে বেরিয়ে আসে। বাগচি পরবর্তীতে লিপিকে গ্রামের পুরনো কুয়াটায় ফেলে দেয় আর ঘটনাটাকে এমনভাবে সাজায় যেন লিপি কোনো অজানা জন্তুর শিকার হয়েছিল। লিপির পরে আরও 2জন মেয়ের রাশিফলও মিলেছিল যথাযথ, কিন্তু সেই মেয়েদের শরীরেও আশুভে গ্রহণের উপযুক্ত ছিল না, ফলে তারাও মারা যায়। তাদের লাশকেও একইভাবে অজানা জন্তুর শিকার বলে রটিয়েছিল বাগচি। এভাবে করে যখন বাগচি একের পর এক ব্যর্থতার সম্মুখীন হচ্ছিল, তখন তার ব্যর্থতায় আলো হয়ে আসলো তাসনুবা। ঘটনাক্রমে একদিন নিজের ছেলের বউয়ের রাশিফল মিলে যায় আশুভের সাথে। বাগচি তখন পরিকল্পনা করতে শুরু করে এবং এক পর্যায়ে গোপনে তাসনুবার অজান্তেই তার শরীরে আশুভের মূল অংশ প্রবেশ করিয়ে দেয়। তখন তার ব্যর্থতায় আলো হয়ে আসলো তাসনুবা। ঘটনাক্রমে একদিন নিজের ছেলের বউয়ের রাশিফল মিলে যায় আশুভের সাথে। বাগচি তখন পরিকল্পনা করতে শুরু করে এবং এক পর্যায়ে গোপনে তাসনুবার অজান্তেই তার শরীরে আশুভের মূল অংশ প্রবেশ করিয়ে দেয়। তাসনুবার শরীরে ধীরে ধীরে আশুভের ভ্রূণ বড় হতে থাকে। অনেকটা সময় পেরোনোর পর তাসনুবা বুঝতে পারে যে তার মধ্যে বেড়ে ওঠার সন্তান কোনো স্বাভাবিক সন্তান নয়। তোমরা স্বপ্নেও এই বিষয়টাই দেখেছিলে। পরবর্তীতে তারা গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করে, কেননা এটাই একমাত্র পন্থা ছিল আশুভেকে জন্মের আগেই ধ্বংস করে ফেলার। কিন্তু নিয়তি তা হতে দেয়নি। জঙ্গল থেকে বেরোনোর সময়ই তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তোমাদের হয়তো সে ছোট্ট মেয়েটার কথা মনে আছে যে অ্যাক্সিডেন্টের আগ মুহূর্তে গাড়ি থেকে পড়ে গিয়েছিল। সে আর কেউ নয়, আমি নিজে। আমি সেই ছোট্ট তনু। আপনি সেই তনু? এই জন্যই তো বলি, আপনি এত কিছু জানলেন কিভাবে? আপনি তাদের সাথে প্রায় সবসময় ছিলেন। হ্যাঁ, আমার কাছে এই বক্সটাও সেদিন ছিল। এক অদৃশ্য শক্তি সেদিন আমায় বাঁচিয়েছিল।
যাতে আশুভে ধ্বংসের পদ্ধতি আমার মাধ্যমে হলেও পরবর্তী প্রজন্মে পৌঁছাতে পারে। আমি যদি ভুল না হয়ে থাকি, তোমাদের সবারই জন্ম তারিখ 5 জানুয়ারি 2001, তাই না? দিথি ও সাবিনা পরস্পরের দিকে চাওয়াচাই করল। আসলেই তাদের জন্ম 5ই জানুয়ারি। তারা এক দৃষ্টে ফিরে তাকালো রাশেদের দিকে। হ, আমারও তো 5 তারিখে জন্ম। এর মানে তো আশুভের বিনাশ তখনই হইয়া গেছিল। অবাক হওয়ার কিছুই নেই। আজকের পর থেকে তোমাদের সবারই আগের জন্মের সব কথা মনে পড়তে শুরু করবে। দিথি। দিথি চকিতে ফিরে তাকায় তানিয়ার দিকে। তানিয়া বলে, তুমি হলে আশুভের মৃত্যু। তুমি একমাত্র পারবে আশুভেকে ধ্বংস করতে। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না আপু, আশুভের জন্ম তো 1966তেই হয়ে গেছে। তাইলে সে এতক্ষণে তার শক্তি দিয়ে কেন তাণ্ডব শুরু করেনি? এখানে তো রয়েছে এক টুইস্ট। আশুভে ভেবেছিল জন্মের পরপরই তার শক্তি সে ব্যবহার করতে পারবে, কিন্তু তা হয়নি। পরবর্তীতে কেন আশুভে তার শক্তি ফিরে পেল না তা নিয়ে তান্ত্রিক বাগচি যখন অনুসন্ধান করল, তখন সেটা জানতে পারল যে আশুভের যতদিন না 18 বছর পূরণ হচ্ছে ততদিন সে তার পূর্ণ শক্তি ফিরে পাবে না। কিন্তু আশুভের জন্ম তো 1996 সালেই হয়ে গেছে। তার 18 বছর তো 2014তেই হয়ে যাওয়ার কথা। এই রহস্য তোমাদের সহজভাবে বোঝানোর জন্য আমাকে বেশি দূর না, এই কয়েকদিন আগের কথা মনে করিয়ে দিলেই চলবে। কয়েকদিন আগে তোমাদের গ্রামে একটা মার্ডার কেস চলছিল, মনে আছে? ওই যে মেরে ফেলে আমবাগানে ফেলে আসতো। নোমানের কেসের কথা বলছো? হ্যাঁ, নোমানের কেসের কথাই বলছি। নোমান কিন্তু তাসনুবা আর নকিবের ছেলে ছিল। তোমাদের স্বপ্নে দেখা তাসনুবার সে ছোট্ট 8 বছর বয়সী ছেলেটি হচ্ছে নোমান। তাসনুবা মানে তার মায়ের মৃত্যু কিভাবে হয় তা নোমান জানতে পারেনি, কিন্তু আশুভেকে সে নিজের বোনের মতো করে বড় করেছিল। মানে নূপুর? তার বোন নূপুরই ছিল আশুভে? হ্যাঁ, নূপুরই ছিল আশুভে, কিন্তু সে নিজেও জানতো না যে সে শয়তানি শক্তির আধার আদুরি আশুভে। সে নিজেকে আর 5টা মানুষের মতোই সাধারণ মানুষই ভেবে নিয়েছিল, আর ছোট থেকেও সে একজন রক্ত মাংসে গড়া মানুষের মতোই বড় হয়েছে। 18 বছর পর সে তার সবটুকু শক্তি ফিরে পেত। আদুরি আশুভে তার শরীরে প্রবেশ করতে পারত আর অশুভ শক্তি দিয়ে রাজত্ব করত, কিন্তু তার মাঝেই তাকে মেরে ফেলে তারই কলেজের কিছু ছেলে। এর মানে তো আশুভের বিনাশ তখনই হইয়া গেছিল। না, ভবিষ্যৎবাণী অনুযায়ী তাসনোবার পুনর্জন্ম অর্থাৎ দিথির হাতেই তার বিনাশ ঘটবে। এর মাঝে সে মারা গেলেও নিয়তি তাকে আবারও পুনর্জন্ম করাবে, এবং হয়ও তাই। আর তার ভাই নোমান বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মারা যায়। তারপর ফিরে আসে তার মৃত্যু আর তার বোনের খুনের প্রতিশোধ নিতে। কিন্তু সে তো আর জানতো না তার বোন ছিল এক অশুভ শক্তি, আর নূপুর অর্থাৎ আসুভের পুনর্জন্মের জন্য দরকার ছিল তার হত্যাকারীদের মাথা। তার হত্যাকারীদের মাথা দিয়ে এক কালো জাদু করেই বাগচি নূপুরের পুনর্জন্ম করাতে পারত। তাই তান্ত্রিক এক চাল চালে। সে কালো জাদু করে নোমানের আত্মাকে কিছুটা বশ করে ফেলে। নোমান নিজ ইচ্ছায় খুন করত ঠিকই, কিন্তু এমনভাবে খুন করত যাতে ভিকটিমের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। খুন শেষে নোমানকে দিয়েই তান্ত্রিক মাথাটা কিছুটা দূরে ছুঁড়ে ফেলত। পরবর্তীতে সেই মাথা সংগ্রহ করে আনত তান্ত্রিকের বউ হনুফা, এবং এভাবে করেই সবগুলো মাথা একত্র করে তান্ত্রিক নূপুরের পুনর্জন্ম ঘটায়। তোমরা জেনে অবাক হবে, নূপুরের দেহ কিন্তু এখন রক্ত মাংসেরই তৈরি, এমনকি সে আমাদের মতো সাধারণ মানুষ হিসেবেই ঘুরে বেড়াচ্ছে। রাশেদ যেন ধীরে ধীরে সব বুঝে উঠতে শুরু করেছে। তানিয়া আর চোখে তাকালো কানিজের দিকে। পরবর্তীতে নজর সরিয়ে রাখলো মোমবাতির উপরে, বলতে লাগলো, দিথি, তোমার মনে আছে খুনগুলো যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে তুমি স্বপ্নে খুনের দৃশ্যগুলো দেখতে পেতে? এটাকে তোমাকে দেখাতো জানো তোমার মা। আমার মা? হ্যাঁ, তোমার মা। তোমার মা চাইছিল যাতে তোমার মাধ্যমে হলেও পুলিশদেরকে এটা জানাতে পারে যে কখন কিভাবে খুনগুলো হচ্ছে। এমনকি 2 বার তো খুন হওয়ার আগেই তোমার মা তোমাকে স্বপ্ন দেখিয়েছিল যাতে তোমরা ভিকটিমকে বাঁচাতে পারো, আর কোনো এক ভিকটিমের মাথা যাতে তান্ত্রিকের কাছে না পৌঁছায় এবং পুনর্জন্ম চক্র অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত এটা হয়নি। আমার মা কিভাবে আমাকে স্বপ্ন দেখাবে? তিনি তো...
আমি জানি তিনি মারা গেছেন। সত্যি বলতে তিনি নিজ ইচ্ছায় নিজেকে উৎসর্গ করেছেন তোমাকে আসুভের হাত থেকে বাঁচাতে। কি হয়েছিল আমার মায়ের সাথে? আমার মাকে কি আসবে মেরে ফেলেছিল? আদ্রি আসুভে চাইছিল তোমাকে ছোট থাকতেই মেরে ফেলতে। সে জানতো তুমি হচ্ছ তার ধ্বংস। তোমাকেই যদি সে পথ থেকে সরিয়ে দিতে পারে তাহলে তো তার আর কোনো চিন্তাই নেই। এজন্য ছোটবেলায় সে তোমার শরীরে নানা প্রকার রোগ ব্যাধির সংক্রমণ ঘটিয়েছিল। তান্ত্রিক ও কালো জাদু শুরু করে তোমাকে পথ থেকে সরানোর জন্য চেষ্টা করছিল। তোমার মা বাবা অনেক চেষ্টা করেছিলেন তোমাকে সুস্থ করতে, কিন্তু যখন চিকিৎসা বিজ্ঞান হার মানল তখন তোমার মা আশ্রয় নিল কালো জাদুর। তিনি নিজেই শয়তানের উপাসনা শুরু করে দিলেন। বলতে পারো অনেকটা কাটা দিয়ে কাটা তোলার মতো কাজ। তিনি শয়তানের উপাসনা করে নিজেকে উৎসর্গ করলেন, যার ফলস্বরূপ সেই শয়তান আর আসুভে এই দুইয়ের মাঝে সমঝোতা হয় এবং তোমার উপর থেকে কালো ছায়াটা সরে যায় আর তুমি সুস্থ হয়ে যাও। আমার মা আমাকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করেছিলেন। মন খারাপ করো না, তিনি হয়তো আর একটু সতর্ক হয়ে চেষ্টা করলে নিজের প্রাণটাও রক্ষা করতে পারতেন, কিন্তু তিনি অসৎ পথ অবলম্বন করেছিলেন, যার পরিণতি ছিল মৃত্যু। দিতি বিমর্ষ হয়ে মাথা নিচু করে ফেলল। তোমার মা সবসময় তোমার সাথে আছেন। আসুভে যতদিন ধ্বংস না হবে তিনি সব বিপদ থেকে তোমাকে হেফাজত করার সর্বোচ্চ চেষ্টা করবেন। তোমার হয়তো মনে আছে তোমার সৎমা তোমায় একদিন মেরেছিল, যার বদলা হিসেবে তোমার মা সেই মহিলার উপর গরম পানির পাতিল ফেলে দিয়েছিল। আমার মা সেটা করেছিল? হ্যাঁ, পরবর্তীতে বিষ মিশানো মাছের তরকারিটাও তিনিই কৌশল করে তোমার সৎ ভাইকে খাইয়ে দিয়েছিলেন। কিছুদিন আগেই একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছিল না? সেটাই ওঠা থেকে তোমাদেরকেই যে বোরকা পরা মহিলাটা বাধা দিয়েছিল সেটাও ছিল তোমার মায়ের আত্মা। এই মাসের ২৭ তারিখ অমাবস্যা রাতে আদ্রি আসুভে তার পূর্ণ শক্তি ফিরে পাবে। তার ১৮ বছর পূরণ হবে। সে এখন কিন্তু আর নূপুর নেই। সে এখন জানে যে সে আসুভে। যতই দিন ঘনিয়ে আসবে ততই সে তার শক্তি ফিরে পেতে শুরু করবে। এখন তার কাছে আছে অন্যের শরীর কন্ট্রোল আর ছদ্মবেশ ধারণ করার মতো শক্তি। কানিজের দিকে আবারও আর চোখে তাকালো তানিয়া। কানিজ কিছুটা ইতস্ত বোধ করলেও মুখে কিছু বলল না। রাশেদ হঠাৎ বলে উঠল, আইসা, আমার একটা প্রশ্ন আছিল। হ্যাঁ বলো। তাসনুবার গাড়ির অ্যাক্সিডেন্টের পর আপনি এই গ্রাম থাইকা বাইর হইছিলেন কেমনে? আর এই বাক্সটা রহমান মাস্টারের দ্বারে বা কেমনে গেল? সুন্দর প্রশ্ন। আমি এটারই আসলে উত্তর দিতে আসছিলাম। যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আনুমানিক সকাল 10টা থেকে 11টা বাজে। তখনকার গ্রামের যাতায়াতের পথ ছিল দুটো, একটি জঙ্গলের মধ্য দিয়ে, আরেকটা পূর্বপাড়া হয়ে। তখন তিনি তাদের বাড়ির দুধ বাজারে বিক্রি করতে যেতেন প্রতি সকালে। সেদিনও তিনি এই দুধ নিয়েই বাজারে যাচ্ছিলেন। জঙ্গলের রাস্তা হয়ে মেইন রোডে তাড়াতাড়ি পৌঁছানো যায়, তাই তিনি এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমাকে দেখতে পান। দূর থেকে গাড়িটা ততক্ষণে পুরো ছাই হয়ে গিয়েছে। তিনি আমাকে উদ্ধার করে নিজের কাছে রাখেন। পুলিশে খবর দিলে তারা সেই গাড়ি আর পোড়া লাশ নিয়ে যায়। 3 বছর আমি রহমান চাচার কাছেই ছিলাম। আমার ঝোলা ব্যাগে থাকা আদ্রি আসুভের বই, একটা চিরকুট, সেই আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট আর এই বক্সটা দেখে ও আমার মুখ থেকে সব ঘটনা শুনে তিনি অবাক হলেও অবিশ্বাস করেননি। পরবর্তীতে আমি কিছুটা বড় হলে আমার পরিবার আমার খোঁজ পায় এবং আমাকে এসে সেখান থেকে নিয়ে যায়। যাওয়ার আগে আমি বক্সটা চাচার কাছেই আমানত হিসেবে রাখি, যাতে আমার কিছু হয়ে গেলেও চাচা আসুভের ধ্বংসের প্রক্রিয়া আসল মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। পরিশেষে আল্লাহর অশেষ রহমতে আমি এখনো সুস্থ আছি এবং তোমাদেরকে নিজেই সব বলতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা তানিয়া আপু, আদরি আসুভে তো তাইলে এখন বেঁচে আছে একজন মানুষ হয়ে। সে এখন কোথায়? তার হদিশ আমরা কিভাবে পাবো? সে তো এখানেই আছে। তানিয়ার কাছ থেকে এমন উত্তর পেয়ে সবার মুখে নেমে আসে ভয়ের ছাপ। তাদের মধ্যেই আসবে আছে। কে সে? ঘরের মধ্যে থাকা এক একজনের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে।
ছদ্মবেশীটা তাদের মধ্যে এত সুকৌশলে কিভাবে আসলো? সবাই যেন মুহূর্তেই এক গোলক ধাঁধায় পতিত হলো। তানিয়া ধীরে ধীরে ফিরে তাকায় তার বাম পাশে। সেখানে বসা তার সহকারী সেক্রেটারি কানিজ। কানিজ ভয় পেয়ে যায়। বাকিরাও সবাই তার দিকে ফিরে তাকায়। তানিয়ার এমন দৃষ্টি দেখে কানিজ আমতা আমতা করে বলে ওঠে, কি হলো তোমাদের? আমাকে আমাকে এভাবে দেখছো কেন? আমি কোনো আশুবে টাশুবে নই। আমি কানিজ। ম্যাম ম্যাম, আমি আপনার সহকারী কানিজ। হ্যাঁ, ছদ্মবেশীর সহকারী। আপনি এসব কি বলছেন? মুস্কান মুস্কান ম্যাম আমাকে এসব কি বলছে? আমি কোনো ছদ্মবেশী নই। তানিয়ার সামনে ফিরে তারপর আবার কানিজের দিকে ফিরে তাকায়। দারুণ খেলেছ কিন্তু, তবে আমি তোমার থেকেও বড় মাপের খেলোয়াড়। মুস্কান, তুমি ধরা পড়ে গিয়েছ। আসল আস্তব হয়েছে তুমি, তা আমি খুব ভালো করেই জানি। তৎক্ষণাৎ মুস্কান একটা বল জাতীয় কিছু টেবিলের উপরে ছুঁড়ে মারে। মোমবাতিটা নিভে যায়। মুহূর্তে বলটা থেকে কালো ধোঁয়া বেরিয়ে এসে পুরো ঘরকে অন্ধকার করে ফেলে। ঘরের মধ্যে লাইটারের ছোট আলোক শিখা জ্বলে উঠল। ঘরের ধোঁয়া কেটে গেছে অনেকটাই। লাইটারের শিখা বড় হতেই ঘরের কয়েকটা অংশ সে আলোয় আলোকিত হয়ে উঠল। হঠাৎ সাবিনা হন্তদন্ত হয়ে বলে উঠল, সেই আংটির বক্সটা কোথায় গেল? বক্স টেবিলে নেই। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the